দীপ্ত চিরে চৈত্র মাস। লেখনীতে মম সাহা। পর্ব সংখ্যা 28। ধূসর রঙের মেঘেদের আনাগোনা আকাশ জুড়ে প্রকৃতির ভীষণ মন খারাপ আজ। কিন্তু চিত্রার মনে উৎফুল্লতার জোয়ার। কি একটা প্রাপ্তির আনন্দ যেন তার পুরো শহর জুড়ে। অথচ কোথাও মন ভালোর ছিটে ফোটা কারণও নেই। সওদাগর বাড়ির মানুষেরা ভেঙে পড়েছে। দেয়ালের মাঝে প্রতিটা মানুষের নিজস্ব হাহাকার। ওহি আপার বিয়ের ডেটটাও বেশ পেছানো হয়েছে। মন খারাপের বেলাগুলো ভীষণ পানসে আঁকা। চিত্রা ঘুম থেকে উঠেই বেশ সময় নিয়ে গোসল ছেড়েছে। বেছে বেছে বর্তমান প্রকৃতির সাথে মিলিয়ে ধূসর রঙের জামা বের করেছে। সাদা সালোয়ার ওড়নার সাথে মিলেই কেমন বিষণ্ণ বিষণ্ণ রঙে সাজিয়ে নিল নিজেকে। তার মা চলে গিয়েছে কলেজ, ভাই যেন বাসায় নেই। এটাই মোক্ষম সময় বাহার ভাইয়ের কাছে চলে যাওয়ার। ছোট করে একটা চিরকুটও লিখল সে। পড়ার টেবিলের ওপর কলমদানটা দিয়ে চাপা দিয়ে যত্ন সহকারে রেখে দিল চিরকুটটা। সে হারিয়ে গেলে আম্মু ভাইজান যে পাগল হয়ে যাবে, তাই তাদের সেই সময়টাই সান্ত্বনার বাণী হিসেবে রেখে গেল চিরকুটটা। চিত্রা জানে সে যাওয়ার পর মা এবং ভাইজান আবার নিজ গৃহে ফিরে যাবে। আর কতদিন গৃহান্তরে থাকবে? যার জন্য গৃহান্তর, সেই যদি না থাকে তবে সে গৃহান্তরের আর কি বা মূল্য রইল। পুরো ঘরের কোনায় কোনায় একবার হাত বুলিয়ে দিল সে। সব কটা জিনিস চোখ ভরে দেখে নিল। এরপর আর যদি দেখতে না পায়, কবে না কবে আবার আপন মানুষের ভিড়ে ফিরে আসবে কে জানে। আদৌ ফিরে আসবে কিনা তাও ঠিক নেই। পৃথিবীতে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। যেমন বাহার ভাইকে পাওয়ার জন্য চিত্রা ছাড়ছে পরিবার। কি বা করার, লোকটা যে সে ছাড়া কেউ নেই। তপ্ত একটা শ্বাস ফেলে পা রাখলো সে ফ্ল্যাটের বাহিরে। গন্তব্য তার অজানা, তাতে আর ক্ষতি কি? পথসঙ্গী তো তার চেনা। লোকাল বাসের ডান সাইডে 3 নম্বর সারির জানালার পাশের সিটটাতে বসে আছে চিত্রা। জ্যামের ঠাসা রাস্তা। হুড়মুড় করে বাসের ভিতর একজন মহিলা প্রবেশ করেই চিত্রার সাথে ফাঁকা সিটটায় বসে পড়ল সে। চিত্রা এক পলক মহিলাটির দিকে তাকিয়ে আবার দৃষ্টি নিবদ্ধ করলো জানালার বাহিরে। কিন্তু হুট করেই তার মস্তিষ্কে মহিলাটির মুখের অবয়ব ভেসে উঠল। কেমন যেন একটা পরিচিত মুখ। চিত্রা আবার ঘাড় ঘোরালো, মহিলাটার দিকে তাকালো। বড্ড পরিচিত লাগলো মহিলাটাকে। অথচ সে এর আগে কখনো দেখেনি মানুষটাকে। চিত্রার পাশে বসা মহিলাটা চিত্রাকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। মিষ্টি হেসে বলল, কি গো মেয়ে, ওভাবে তাকিয়ে আছো কেন? চিত্রা বেশ থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, না না আন্টি, আসলে আপনাকে বেশ পরিচিত মনে হচ্ছে। তাই নাকি? আমার তো মনে হচ্ছে না এর আগে তোমার সাথে আমার দেখা হয়েছে। না আন্টি, দেখা হয়নি, হয়তো মনের ভুল। চিত্রার উত্তরে কোমল হাসলেন মহিলা। কিন্তু এবার মহিলাও চিত্রার দিকে তাকিয়ে রইলেন। চিত্রার মুখ জুড়ে কে যেন খুঁজে বেড়ালেন। অতঃপর কণ্ঠ ধীর করে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? চিত্রা বেশ দোটানায় পড়ল। নাম বলবে কি বলবে না করেও অবশেষে নামটা বলল, তোফা সওদাগর। নামটা শুনে মহিলাটা স্বস্তির শ্বাস ফেলল। কিন্তু তার মনের মাঝে তখনও তুমুল খচখচ। চিত্রারও কেমন অস্বস্তিতে ভরে গেল শরীরটা। মহিলাটাকে সে এর আগে দেখেনি, কিন্তু তবুও কেন যেন পরিচিত মনে হচ্ছে। তন্মধ্যেই মহিলাটার প্রশ্ন ভেসে এলো, তোমার আর কোনো নাম আছে? ধরো ডাকনাম বা অন্য কিছু? চিত্রা ভ্রু কুঁচকালো। সে তো ইচ্ছে করেই ডাকনামটা বলেনি। তাহলে মহিলাটা আন্দাজ কিভাবে করলো যে ডাকনাম থাকতে পারে? চিত্রা মাথা দুলিয়ে বলল, চিত্রা, এই নামেই আমাকে ডাকে সবাই। চিত্রা নামটা শুনতেই কেমন যেন বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল মহিলা। হাত পায়ে দেখা দিল মৃদু কম্পন। শরীরে অস্বাভাবিক ঘামের উপস্থিতি। মুহূর্তের মাঝেই পাশের নারীটির এহেন পরিবর্তনে ভরকে গেল চিত্রা। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হলো আন্টি আপনার? ঘামছেন কেন? কোনো সমস্যা হচ্ছে? মহিলা কাঁপতে কাঁপতে দুহাতের আঁচলে নিজের মুখটা ঢেকে ফেলল। চিত্রা চোখ মেলে মহিলাটার পা থেকে মাথা অবধি আবার পর্যবেক্ষণ করল।
কালো রঙের ডিজাইনিং শর্ট হাতার ব্লাউজের সাথে মখমলের কালো শাড়ি পরিহিতা রমণীর শুভ্র রাঙা শরীর। ডান হাতে কালো মোটা চেনের ঘড়ি, চুলগুলো বয় কাট, বেশ সম্ভ্রান্ত ঘরের মনে হচ্ছে। এই মানুষটার লোকাল বাসে চড়ার কি দরকার ছিল? চিত্রা চিন্তিত কণ্ঠে আবারও প্রশ্ন করল, আন্টি কি হয়েছে আপনার, বলুন। মহিলাটা নিজেকে অনেকটা সময় নিয়ে ধাতস্থ করল, অতঃপর সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল, ও তেমন কিছু না, লোকাল বাসে চড়ার অভ্যাস নাই তো, তাই আর কি। তোমার মায়ের নাম মুনিয়া বেগম, তাই না? হ্যাঁ। চিত্রা উত্তর দিয়েছে ঠিকই, কিন্তু তার কণ্ঠ তখনও কাঁদছিল। মহিলাটা কি তার মায়ের কলিগ? মাকে কি বলে দিবে চিত্রার সাথে দেখা হওয়ার কথাটা? এমন অনেক অহেতুক ভাবনার ভীত হলো চিত্রা। মহিলাটাও অনেকটা সময় চুপচাপ ছিলেন। অতঃপর অনেকটা পথ যাওয়ার পর উঠে দাঁড়ালেন মহিলা। বাস তখন ধীর গতি নিচ্ছিল যাত্রী নামানোর জন্য। ভদ্রমহিলা চিত্রার মাথায় হাত বুলিয়ে বিবশ কণ্ঠে বললেন, আমি এতিমখানা চালাই। বিরাট এক এতিমখানা আছে আমার গাজীপুরে। আমার সন্তানকে আমি তাদের মাঝে খুঁজে নিয়েছি। আমার নিজের ইচ্ছায় খুব কম মানুষই মনে হয় পাপী হয়, তবে অনিচ্ছাকৃত পাপের বোঝা বয়ে তাকে বেড়াতে হয় চিরকাল। তোমার এমন গোছানো ভাব দেখে ভালো লাগলো। জীবনের কোনো মোড়ে যেন আমাদের আর দেখা না হয়। তুমি ভালো থেকো, আমার দু হাতের প্রার্থনায়। কথা শেষ হতেই ঝড়ের বেগে নেমে গেলেন ভদ্রমহিলা। চিত্রা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল মহিলাটির যাওয়ার পানে। চিত্রার হয়তো বোধগম্য হলো এখন কেন মহিলাটিকে এত চেনা লেগেছে তার। নিজের মুখের আদলের সাথে যে সেই ভদ্রমহিলার প্রচুর মিল ছিল, যা চিত্রার মস্তিষ্কে হুট করে খেলা করে গেল। যাকে এই জীবনে দেখতে চাওয়ার কোনো ইচ্ছে পোষণ করেনি সে, আজ যেতে যেতে তাকেই দেখে নিল। চিত্রা ভুলে যাবে এই সাক্ষাৎ। কিছু মানুষের সাথে দেখা না হওয়াই উত্তম, কারণ মানুষটা যতটা ক্ষণস্থায়ী তাদের সাথে কাটানো স্মৃতি ততটাই দীর্ঘস্থায়ী। আরো একটা কেমন অস্বচ্ছ স্মৃতি জমা হলো চিত্রার হৃদয়ে। জন্মদাত্রী মানুষটার সাথে স্মৃতি কখনো চায়নি চিত্রা। গা ছমছমে শুনশান এক কবরের সামনে দাঁড়িয়ে আছে চিত্রা। সন্ধ্যার হিমশীতল বাতাসে তাকে কেমন ছুঁয়ে যাচ্ছে। শরীরের লোমকূপ কাঁপিয়ে দিচ্ছে সেই বাতাস। একটু ভয়, রোমাঞ্চ, প্রাপ্তির আনন্দ, সকল অনুভূতি মিলেমিশে একাকার। চিত্রা চারপাশ ঘুরে ঘুরে দেখল। শহর থেকে বেশ কিছুটা দূরে হওয়ায় এখানে আস্তে আস্তে সন্ধ্যা নেমেছে। কিন্তু বাহার ভাই বেছে বেছে এখানেই কেন আসতে বলল? আর বলেছে না হয় মানা যায়, কিন্তু কই, মানুষটার টিকিট আরও তো দেখা নেই চারপাশে। চিত্রা ক্ষীণ স্বরে কয়েকবার ডাকলো, বাহার ভাই, বাহার ভাই, আছেন? শুনছেন আমার কথা? কোনো উত্তর এলো না। কেবল বড় বড় তাল গাছ, বট গাছের আড়ালে ঝোপঝাল থেকে শুকনা পাতার উপর হেঁটে যাওয়ার মর্মর শব্দ হলো। চিত্রা শরীরে কাঁপুনি দিল। ভয় এসে আষ্টে পাষ্টে জড়িয়ে নিল তাকে। কিন্তু ওই যে প্রাপ্তির আকাঙ্ক্ষা, সেটা ভয়কেও ছাপিয়ে গিয়েছে। তাই সে আরেকটু গলা তুলে ডাক দিল, বাহার ভাই। এবারও সাড়া পাওয়া গেল না। কবরস্থানে লাগানো হলদেটে লাইটগুলো একটু দুলে দুলে উঠল। চারপাশে অনেক মানুষের উপস্থিতি টের পেল সে। হেঁটে যাওয়ার শব্দ কানে বাড়ি খেল, কিন্তু চারপাশ শূন্য, খাঁখা। ভয়ে চিত্রার কলিজা শুকিয়ে যাচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে যখন আবার ডাক দিতে যাবে বাহার ভাইকে, তখন বাঁ পাশের ঝোপের আড়াল থেকে গুনগুনিয়ে গানের শব্দ শোনা গেল। লোকমুখে শোনা কত রকমের উদ্ভট কথা মনে পড়ে গেল তার। চিত্রা একবার ভাবলো ছুটে বেরিয়ে যাবে এখান থেকে, আবার কি মনে করে সে গেল না। যা হবে দেখা যাবে, কিন্তু বাহার ভাইকে পাওয়ার আশা ছাড়া যাবে না। মনকে শক্ত করে ধীর পায়ে ঝোপের কাছটা গেল চিত্রা। গানের গলাটা আরেকটু পরিষ্কার হলো। স্বচ্ছ কণ্ঠে শোনা গেল, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদেই আমার জনম দুঃখী মা। আমার মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর আর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ গোপন করিয়া তবু মায়ে পালে। বাহার ভাই।
চিত্রার বিস্মিত ডাকে গান থেমে গেল, কিন্তু বাহার তাকালো না চিত্রার পানে। অনবরত পুরনো এক কবরে হাত বুলিয়ে গেল। চিত্রার চোখে মুখে ছড়ানো বিস্ময়, কণ্ঠেও অবাক ভাব। বাহার ভাইয়ের কেমন বিধ্বস্ত অবস্থা, পরনে সাদা পাঞ্জাবিটাতে ধুলোই মাখামাখি, গালে অবহেলা চামতারি, চোখে মুখে কেমন বিধ্বস্ততা। চিত্রা আবারও ডাকলো, বাহার ভাই কি করছেন? মাকে একটু ছুঁয়ে দিচ্ছি। ভাঙা স্বরে বাহার ভাইয়ের উত্তর। বাহার ভাই কি কাঁদছে? চিত্রা গুটি গুটি পায়ে এগিয়ে গেল বাহার ভাইয়ের দিকে, কম্পিত হাতটা রাখলো বাহার ভাইয়ের বাহুতে। তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো বাহার, ধুলো ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, অবশেষে ঠিকানা জেনে আসলে? আসতে তো হতোই, আমার গন্তব্যের সমাপ্তি তো আপনি। হলুদ নিয়ন বাতির ঝাপসা আলোয় বাহার ভাইয়ের মুখ কেমন চকচক করে উঠল। রহস্য করে হেসে বলল, ভয় লাগছে না তোমার? যদি খারাপ কিছু হয়ে যায়? যতই হোক, মানুষ হিসেবে তো আমি খারাপ। বাহার ভাইয়ের এহেন কণ্ঠে কিঞ্চিত ভড়কে গেল চিত্রা। মৃদু কম্পন বয়ে গেল শরীর জুড়ে, তবুও নিজেকে যথেষ্ট সংযত করে বলল, কিছু হবে না, আমার ভরসা আছে। অথচ আমি খারাপ কিছু করার জন্যই সওদাগর বাড়িতে পা রেখেছিলাম। সওদাগর বাড়ির দম্ভ সম্মান ভেঙে চুরমার করে দিতেই তো গিয়েছিলাম। একে তো অনাকাঙ্ক্ষিত জায়গা, তার উপর বাহার ভাইয়ের অপ্রত্যাশিত কথায় হতভম্ব চিত্রা। তবুও সাহস নিয়ে বলল, আমরা এখান থেকে বেরিয়ে কথা বলি বাহার ভাই, চলুন না। চিত্রার ভয়ে যুবথুবু মুখটা দেখে উচ্চ স্বরে হেসে উঠল বাহার। দুনিয়ার সবচেয়ে অপরিচিত লাগলো তাকে। চিত্রার পা কাঁপছে, দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে, কথাও বের হচ্ছে না। এই অপরিচিত বাহার ভাইকে তার খুব ভয় লাগছে, কেমন যেন বিধ্বস্ত লাগছে মানুষটাকে। বাহার চিত্রার থেকে একটু সরে গিয়ে পাশাপাশি থাকা দুটি কবরের মধ্যখানে শুয়ে পড়ল। হাত পা মাটির উপর বিছিয়ে বেশ আরাম করে শুয়ে পড়ল, যেন এর চেয়ে আরামের জায়গা আর কিছুই নেই। অতঃপর খোলা আকাশের দিকে তাকিয়ে বেশ উচ্চ স্বরে বলল, শুনছো সর্বনাশিনী রঙ্গনা, আমি মারা গেলে তুমি হেথায় আমাকে রেখে যেও, এই কবর দুটির মাঝেই যেন আমার ঠাঁই হয়। মারা যাওয়ার কথা শুনে আঁতকে উঠল চিত্রা। তড়িঘড়ি করে বলল, অমন বলবেন না বাহার ভাই, আমাদের এখনো একসাথে সংসার করা বাকি, অনেক বছর বাঁচা বাকি আমাদের। বাহার আবার হো হো করে হেসে উঠল, অবশ কণ্ঠে জিজ্ঞেস করল, সংসার করার খুব স্বাদ না তোমার? হ্যাঁ, অথচ আমার গায়ে কলঙ্কের কালি। আমি আপনাকে বিশ্বাস করি বাহার ভাই, চাঁদের গায়ে কলঙ্কের কথা রটে সাধারণ মানুষে, তাই বলে চাঁদের অসাধারণত্ব তারা কখনো গোপন রাখতে পারেনি। মানুষের স্বভাবে সুন্দরে কালি লেপা। চাঁদের গায়ে দীপ্তির সৌন্দর্যের কাছে মানুষের মুখের ওটা কলঙ্ক নেহাতি কৌতুক। কাব্য আর বাস্তবতা যে ভিন্ন রঙ্গনা, আমাদের বোধ হয় এ জন্মে আর সংসার করা হবে না। জানো রঙ্গনা, সেই আদি থেকেই আমি দেখেছি আমার কোনো শখ পূরণ হয়নি, তাই তো তোমাকে মনে প্রাণে নিজের ভেবেও চাওয়ার সাহস করিনি। কিন্তু অপ্রাপ্তির এই জীবনে প্রাপ্তির শখ তো আমারও হয়, হয় না বলো? ভেবেছিলাম একটা চাকরি করব, একটা চাকরির অভাবে অনেক কিছু হারিয়েছি, কেবল তোমায় হারাতেই চাইনি। কিন্তু আমার ভাগ্য দেখো, তোমাকে পাওয়ার আগে চারপাশে কেমন না পাওয়ার ঘোষণা। আমারই কেন বারবার স্বপ্ন ভাঙতে হবে বলো রঙ্গনা? চিত্রা চুপ করে কেবল বাহারের এতদিনের লুকিয়ে রাখা অভিযোগ শুনল, কোনো কথা বলল না, শব্দও করল না। বাহার আগের ন্যায় শুয়ে থেকেই বলল, তোমাকে আমার অভাগিনী মায়ের গল্প শোনাই, আসো। স্বামী ভক্ত একজন নারীর গল্প, যে গল্পে জুড়ে আছে এক ভয়াবহ বিচ্ছেদ। বোকা শোকা আম্মা আমার কখনো সুখ চায়নি, কেবল চেয়ে গেছে স্বামীর মঙ্গল। আর যদি সে নিজের জন্য কিছু করত, তবে আমাকে এখন উন্মাদ হয়ে দুটো কবরের মাঝে শুয়ে থাকতে হতো না। আমার মাকে যিনি বিয়ে করেন, তিনি কখনো আমার আম্মুকে তার বাড়ি নিয়ে যাননি। আমার আম্মু সব সময় আমার নানার কাছে থাকতো। গরিব নানা ভাই আমার তবুও অনেক যত্নে রাখতেন মেয়েকে। আমাদের যে জন্মদাতা আমার মায়ের স্বামী, তিনি সপ্তাহে কয়দিন এসে থেকে যেতেন, টাকাও পাঠাতেন। আমার জীবনটা তখনও ঠিক ছিল।
আম্মাও অতটুকুতেই খুশি ছিলেন। কিন্তু সমস্যা হয় যখন আমার বয়স 7 কিংবা 8। আমার বোনও তখন আমার মায়ের গর্ভে। এই ভদ্রলোকের আসা যাওয়া কমে যায়, তবে এর আগে থেকেই কম আসতেন। কিন্তু বোন গর্ভে আসা 2-3 মাসে একবারও আসতেন না। কখনো টাকা পাঠাতেন, কখনো পাঠাতেন না। মায়ের যখন 9 মাসের মাঝামাঝি আমরা যেখানে থাকতাম সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, বাসা ভাড়া দিতে না পারার কারণে। আব্বুর একটা নাম্বার ছিল আম্মুর কাছে, অনেক পুরনো বোঝা যায়। কখনো সে মা আমার নাম্বারে কল দেয়নি। যদি আব্বু রাগ করে, কারণ লোকটাকে তো আমার মা বড্ড ভালোবেসেছিল। সেদিন যখন আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি একটু বাঁচার আশায়, মা তার স্বামীকে কল দিল। তখন অপর পাশ থেকে একটা মেয়েরই কণ্ঠ ভেসে এলো, মাকে যা না তা বলে অপমান করলো। আমার মা গরিবের মেয়ে হলেও আত্মসম্মান বোধ তার আকাশ ছোঁয়া। ওসব কথা সহ্য করতে না পেরে মা গান হারালো। আমি আমার মাকে আর নানা সহ নিয়ে গেলাম এক সরকারি হসপিটালে। আমার বোন পৃথিবীতে আসার সময় হয়ে গিয়েছে, অনেকটা টাকার দরকার। চোখে মুখে তখন আধার দেখছি আমি। 8 বছরের আমি কি বুঝতাম বলো, কি বা করতে পারতাম। নানা আমাকে আমার আব্বুর ঠিকানা দিল, বলল যেভাবে হোক আব্বুকে আনতে হবে। ছোট জীবনের বড় দায়িত্ব কাঁধে নিয়ে আমি ছুটে এলাম গাজীপুর থেকে ঢাকায়। কতবার রাস্তায় পিছলে পড়ে মা বলে আর্তনাদ করেছি, কেউ ছিল না আমার হাতটা টেনে তুলে ধরার। তখনই বুঝে গিয়েছিলাম আমার পুরো পৃথিবী শূন্য, আমার পথ সহজ না। এই ঢাকা শহরে পা রাখতে মাথা ঘুরে গেল। সারা দিন পর রাতের দিকে খুঁজে পেলাম বাবার বাড়ি, কিন্তু তার বাড়িতে এসে আমি অবাক, বিস্মিত। চারিদিকে আলোক সজ্জা, বাবার কোলে 2 যমজ ছেলে, যাদের 1 বছরের জন্মদিন পালন করা হচ্ছে, সাথে তার রানীর মতন বউ। বুঝলাম আমার মায়ের বিধ্বস্ততার কারণ কি। আমার আর সেই মুহূর্তে ওই লোকটার কাছে যেতে ইচ্ছে করেনি, কেবল ঘৃণা জন্মেছিল। সেই রাতের রাস্তায় না খেয়ে অপরিচিত এই ইট পাথরের শহরে ঘুরে বেরিয়েছি। গাড়ি ভাড়ার টাকা নেই, ফিরবো কিভাবে? অবশেষে ভিক্ষে করেছি। বুঝলে আমার হাতের বাস্তবতার নির্মমতা কেমন ছিল। পরের দিন যখন হসপিটালে এসে পৌঁছালাম তখন দেখি বড্ড দেরি হয়ে গেছে ফিরতে ফিরতে। আমার মা আমার জন্য অপেক্ষা করেননি। আমার কোলে সদ্য জন্ম নেওয়া নবজাতক চিৎকার করে কাঁদছে, অথচ আমি কিচ্ছু করতে পারিনি আমার মা হারানোর পরও। মা যে দায়িত্ব দিয়ে গিয়েছিল হাতে, চোখে দিয়ে গিয়েছিল বড় হওয়ার স্বপ্ন। মা কতটা স্বার্থপর বলো, যে লোকটা মাকে আদৌ ভালোই বাসেনি তার জন্য মা কিনা অভিমান করে বিদায় নিল। আর আমি যে মাকে এত ভালোবাসলাম তা বুঝি কিছুই না। ভালোবাসা মানুষকে সত্যিই অসহায় করে দেয়। 8 বছরের একটা শিশু কোলে, আর একটা শিশুর দায়িত্ব মাথার উপর। ছাতা নেই, কেবল ছিল রোদের উত্তপ্ততা। মেয়ে হারানো শোকে আমার নানা যেন ভেঙে এসেছিল, কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে জীর্ণ শীর্ণ দেহখান নিয়ে আবার পথ চলা শুরু করলো। প্রিয় শহর ছাড়লাম আব্বা ডাকার স্বাদ। মায়ের কবর নিয়ে চলে এলাম এখানে। চলতে চলতে গুটি গুটি পায়ে চলে গেলাম অনেকটা দূর। নিজের পড়াশোনা, বোনের দায়িত্ব, নানা ভাইয়ের বৃদ্ধ দেহের বোঝা সব আমার পিঠে। কিন্তু বড় হতে হলে তো পড়াশোনা করা লাগবেই, তাই আর ছাড়লাম না সেটা। নিজেও ইটের ভাটায় কাজ করতাম, যা টাকা পেতাম তা দিয়ে সংসার চলতো। কিন্তু আমার বোনের শখ যে পূরণ করার ক্ষমতা ছিল না। 9ম শ্রেণীতে পড়াকালীন এক অসহায় জীবন থেকে মুক্তি পেলেন নানা ভাই। এই পৃথিবীর বুকে আমার আর আমার বোনকে একা রেখে চলে গেলেন। এতদিন যে সাহসটা ছিল তাও নিভে গেল। এতিম 2 ছেলে মেয়েকে পুরো পৃথিবীতে একা করে রেখে চলে গেলেন। বাবা বলতে মানুষটার অস্তিত্ব তখন আমার জীবনে নেই। সংসার চালাতে নানা ভাইয়ের রিক্সার প্যাডেল ঘোরালাম, ঠেলাগাড়ি টানলাম, কুলি হয়ে খেলাম কত লাঠি ঝাঁটা। সে গল্প পৃথিবীর বুকে লুকানো অমর এক এতিমের কাব্যগ্রন্থ। নিজের পড়াশোনা আর বোনের পড়াশোনা চালিয়ে গেলাম। তখন আমি অনার্স 1ম বর্ষের ছাত্র। কঠোর পরিশ্রমের পর ভর্তি হলাম পাবলিক ভার্সিটিতে। রোজ এখান থেকে শহরে যেতাম, আবার এখানে আসতাম। বোন তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। এখানেরই একটা স্কুলে পড়াতাম তাকে। একদিন বায়না করলো নুপুর কিনে দেওয়ার। কি
তার বায়না। স্কুলের সকলের নূপুর আছে, কেবল তারই নেই। বোনকে বোঝাতে পারিনি সুখ যে সকলের থাকে না। তবুও আমি তাকে কথা দিলাম নূপুর কিনে দেব। ঢাকা যখন যেতাম ভার্সিটি শেষে একটা বড় শপিং মলে সেলসম্যানের কাজ করতাম। এমনই একদিনের ঘটনা, 2 দিন পর ঈদ। শপিং মলে তুমুল ভিড়, বাড়ি ফিরতে পারছি না। অবশেষে বোনাসের টাকা পেয়ে বোনের জন্য একটা নূপুর কিনলাম। একজোড়া নূপুর কেনার সামর্থ্য যে আমার ছিল না। নূপুর কিনে ফিরে এলাম বাড়িতে। রাত তখন 11টা। ঘরে ফিরে দেখি বোন আমার ঘরে নেই। দ্রুত প্রতিবেশীদের কাছে গেলাম, কিন্তু কেউ দিতে পারলো না আমার বোনের খোঁজ। পুরো এলাকাতে পাগলের মতন ছুটে বেড়ালাম। বুকে তখন বোন হারানোর ভয় উৎপাত চলছে। টানা 2 দিন খোঁজাখুঁজির পর বোনের লাশ পেলাম স্কুলের এক ডোবায়। আমার পুরো পৃথিবী একলা করে কেমন করে আমাকে ছেড়ে চলে গেল অভিমানিনী। ওর কত স্বার্থপর ওরা, তুমি দেখলে রঙ্গনা? আমায় ওরা কেমন শূন্য করে দিয়ে চলে গেল। আমারে কতটা নিঃস্ব করে দিয়েছে পৃথিবী। আমি কারে দেখাই সে নিঃস্বতা? রঙ্গনা, তুমি দেখলে তো আমার অপ্রাপ্তির খাতায় কেমন বিরাট এক শূন্যতা। আমার বোনটা নূপুর পরারও সুযোগ পেল না। অমন ফুলটাকেও বাঁচতে দিল না এই সভ্য সমাজ। এই সমাজ আমার সব কেড়েছে। অসহায়দের জন্য এই সমাজ না রঙ্গনা, এতিমদের জন্য এই সমাজ না। মানুষ শালা এত নিষ্ঠুর। আমাকে বাঁচতেই দিল না সুখের সাথে। কি যে ব্যথা, কি বলবো রঙ্গনা। কবরস্থানের নিস্তব্ধতা ভেদ করেও বাহার ভাইয়ের কেমন একটা হাহাকার। চিত্রা বসে পড়ল থম মেরে। বাহার ভাইয়ের বর্তমান অবস্থাকে কোনো মৃতলাশের হাহাকার বলা যায়। এই আর্তনাদ থামানোর ভাষা চিত্রার নেই। সে কেবল অশ্রু বিসর্জন দিতেই জানে। বাহার ভাই অনেকক্ষণ চুপ রইল। লোকটা কি কাঁদলো? কে জানে। নীরবতা ঠেলে গম্ভীর পুরুষালী কণ্ঠে বাহার ভাই বলল, কাঁদছো রঙ্গনা? কেঁদো না। আমার জন্য কেউ কাঁদুক তা আমি চাই না। জীবনের এতগুলো বছর তো কাটালাম কারো দয়া মায়াবিহীন। কেউ আমার জন্য মায়া দেখালে আমার হাসি আসে। বোনের দেহটা মায়ের সাথে শুইয়ে দিয়ে কথা দিয়েছিলাম, এই সভ্য সমাজের চরম অসভ্য আমি হব। বোনের মৃত্যুর রহস্য ভেদ করে জানলাম শহর থেকে এক নেতা এসেছিল ওদের গ্রামের স্কুলে, আর তারই দৃষ্টির লালসার শিকার আমার বোন। সেই তুমুল রাগ আর প্রতিহিংসা নিয়ে আমি পা রেখেছিলাম শহরে। আর কেন তোমাদের বাড়ি গিয়েছিলাম বলতো? চিত্রা জবাব দেয় না, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ছন্নছাড়া বাহার ভাইয়ের দিকে। তার বাহার ভাই নিজেই বলে, আমার জীবনে চরম সর্বনাশ যে করেছে তার মহল ঘৃণায় ভেঙে দিতে গিয়েছিলাম। আমার জন্মদাতার ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার জন্য গিয়েছিলাম। চিত্রা অবাক হলো। বাহার ভাইয়ের জন্মদাতার সাথে চিত্রা নিজের বাড়ির কোনো সংযোগ পেল না। অবাক কণ্ঠে বলল, আমাদের বাড়িতে আপনার জন্মদাতা? বাহার তাচ্ছিল্য হাসল, হেয়ালি করে বলল, তুমি এত বোকা কেন গো? তবে তোমার এমন বকামি আমার খুব প্রিয়। আমার জন্মদাতা তোমাদের বাড়িতে কেন জিজ্ঞেস করলে? কারণ আমার জন্মদাতার বাড়ি ওটা। আফজাল সওদাগরই আমার জন্মদাতা। চিত্রা বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। অবাক কণ্ঠে উচ্চ স্বরে বলল, কি? তোমার বড় চাচির যখন সন্তান হচ্ছিল না তখনই তোমার চাচা আমার আম্মুকে বিয়ে করেছে, কিন্তু সে সমাজের কাছে পরিচয় দেয়নি আমাদের। যখন তার সন্তান হলো সে ভুলে গেল আমাদের। তোমার চাচিও যখন জানতে পারলো স্বামীর কথা তখন লুকিয়ে গেল সবার কাছে, আর আমাদের থেকে কেড়ে নিয়েছে বাবাকে। এই যে আমি তোমাদের বাড়ি থাকতাম, এত কিছু করতাম, তবুও তোমার চাচা আমাকে কিচ্ছু বলতো না এই একটা কারণেই। বড় চাচিও জানতো? না, এতদিন জানেনি। তবে সেদিন জেনে গিয়েছিল, যার ফলস্বরূপ আমার হাতে পায়ে ধরে বলেছিল তোমাদের বাড়ি ছাড়ার কথা। তাই তো ছেড়েছিলাম বাড়ি। কিন্তু ওই যে ভাঙা ভাগ্য, ফেসে গেলাম খুব খারাপ একটা জালে। আমি জানি এই জাল থেকে বের হওয়া সম্ভব না। কে ফাঁসিয়েছে আপনাকে? আমাদের ভার্সিটির এক রাজনৈতিক নেতা, আর আমার বোনের ওই খুনিও। আরও একটা মেয়ে ঝরে গেল অকালে, কিন্তু সে বিচার পাবে না। আর ক্ষমতার কাছে হয়তো হেরে যাব আমি। চিত্রা উঠে দাঁড়ালো। দ্রুত বাহার ভাইয়ের কাছে গিয়ে বাহার ভাইয়ের ডান হাত আঁকড়ে ধরে চোখের জল ছেড়ে দিয়ে বলল, চলুন না বাহার ভাই, আমরা চলে যাই এখান থেকে, অন্য কোনো শহরে, অপরিচিত কোনো স্থানে,
যেখানে আমরা দুজন থাকবো। চলুন না বাহার ভাই। বাহারও গা ঝেড়ে উঠে দাঁড়ালো। চিত্রার মাথায় হাত বুলিয়ে বলল, তাহলে চলো, দূরে কোথাও ঘর করি আমরা, আমাদেরও একটা পূর্ণতার গল্প হোক। দুজন এতিম ছেলে মেয়ের ভাগ্য যদি সত্যিই ভালো হতো। বাহার আর চিত্রার মিষ্টি স্বপ্নের মাঝে জল ঢেলে কবরস্থানের চারপাশ থেকে বেরিয়ে এলো পুলিশ ফোর্স। দুজনকে ঘিরে ফেললো তারা। চিত্রা আর বাহার কেবল অবাক চোখে তাকিয়ে রইল। তাদের চোখে মুখে টর্চের আলো পড়তেই চোখ মুখ কুঁচকে ফেললো তারা। অনেক কষ্টে চোখ মেলে তাকাতে নুরুল সওদাগরের গম্ভীর মুখটা ভেসে এলো সামনে। বাহারের হাতে ততক্ষণে হ্যান্ডকাপ পরানো হয়ে গেছে। চিত্রা কেবল দেখে গেল চুরমার করা স্বপ্ন ভাঙন। চিত্রা নিজের বাবার পা চেপে ধরলো, আকুতি মিনতি করতে করতে বলল, আব্বু ছেড়ে দিন না বাহার ভাইকে, ছেড়ে দিন আব্বু, আপনি তো জানেন বাহার ভাই এমন করতে পারে না, প্লিজ ছেড়ে দিন আব্বু, আমরা অনেক দূরে চলে যাব, আর একটা বার দয়া করুন, আমরা আর এখানে ফিরে আসবো না আব্বু, ছেড়ে দিন, আমি বাঁচবো না যে ওনাকে ছাড়া। নুরুল সওদাগর তার দায়িত্ব পালন করলেন। মেয়ের কথার চেয়ে তার অনেক বেশি দায়িত্বের সাথে আর আপোস করতে পারলেন না তাই তিনি। আর চোখে ভেসে উঠল অনেক বছর আগে সেই দিনটি, যেদিন অবনীয় এমন হাহাকার করেছিল, কিন্তু নুরুল সওদাগর পারেননি কিছু করতে। সে মানুষ হিসেবে যেমন হোক দায়িত্ব হেরফের করেননি, তাই তো সেদিন অমন নিষ্ঠুরতম কাজটা করতে পেরেছিল। আর আজ সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আবার। বাহারের ঠোঁটে তখনও হাসি দেখা, কণ্ঠে বিষাদ আফসোসের সহিত উচ্চারণ করল, আমাদের আর সংসার করা হলো না রঙ্গনা।